দেখো আমরা এই পর্যায়ে 2023 সালের বোর্ড কোয়েশনগুলোর সমাধানের ধারাবাহিকতা আমরা যোগাযোগকরণ অধ্যায়ে দিনাজপুর বোর্ড 2023 সালের প্রশ্নটার সমাধান দেখব। দিনাজপুর বোর্ড 2023 সালের কোয়েশনের আমাদের ক নম্বরে যে কোয়েশনটা দেওয়া আছে এটা আমাদের সিম্পল একটা অন্তরিক যোগাযোগকরণ, একদম ইজি একটা কোয়েশন। দেখো ক নম্বর কোয়েশন আমাকে দেওয়া আছে হচ্ছে ইন্টিগ্রেশন হচ্ছিল 4 - 3x, এটাকে 3/2 dx এর মান যুগজ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এটা একদম সিম্পল, আমাদের যে আছে প্রতিস্থাপন পদ্ধতি আছে সেই প্রতিস্থাপন পদ্ধতি ইউজ করলে হয়ে যায়। কারণ আমাদের প্রতিস্থাপন পদ্ধতির কথাটা কি ছিল? প্রতিস্থাপন পদ্ধতিটা ছিল যে কোনো একটা যুজ্য রাশি যদি আমাদের সরাসরি সূত্রের মতো প্রয়োগ করতে না পারি তাহলে ওই যুজ্য রাশির চলক পরিবর্তনের মাধ্যমে যাতে সূত্রের মতো হয় সেটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে। এখানে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হয় প্রতিস্থাপন পদ্ধতিতে, যে যাকে আমরা যার জন্য যেটাকে আমরা চলক পরিবর্তন করব যে অংশটার, সেই অংশটার সমান আমরা জেড ধরবো। জেড ধরার পর তাহলে সেই অংশটাকে অন্তরীকরণ করলে যাতে আমাদের যুজ্য রাশির বাকি অংশটুকু আসে। তাহলে আমরা এই টোটালটাকে যদি জেড ধরি তাহলে z⁴ আমরা x⁴n এর সূত্র ইউজ করতে পারবো। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধরি কত 4 - 3x হচ্ছিল জেড। তাহলে তাকে অন্তরীকরণ করলে 4কে অন্তরীকরণ করলে 0, -3x অন্তরীকরণ করলে আসলে -3 ইন্টু হচ্ছিল কত dx হচ্ছিল dz। তার মানে এখান থেকে যদি সমাধান করি তাহলে আমরা পাই dx হচ্ছিল 1/-3 কত dz। তাহলে আমরা dx সমান বাকি অংশটুকু পাইছি। তাহলে আমরা এখন যদি প্রতিস্থাপন করে দিই তাহলে আমরা যেটা পাচ্ছি z⁴ কত 3/2 আর dx সমান আমরা যেটা পাচ্ছি কত 1/3 ইন্টু কত dz। তাহলে এটা তো আমাদের কনস্ট্যান্ট, এটা আমাদের সামনে আসলে কোনো অপরাধ নেই, 3 হবে -1/3। তাহলে আমাদের থাকে z⁴ 3/2, ঠিক আছে dz। তাহলে এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আসে হচ্ছে -1/3, এটাকে অন্তরীকরণ চলে z⁴ কত 3/2 + 1 বাই হচ্ছিল 3/2 + 1, ঠিক আছে। এরপরে আমরা এখান থেকে লিখতে পারবো -1/3, এখানে 3/2 আসে হচ্ছে 5/2, 5/2কে লেখা যায় হচ্ছে হলো 2/5, আর এখানে আসলো z⁴ কত 5/2, ঠিক আছে, এটা আসে। এরপর এখানে আমরা জেটের মানটা বসাই দেবো। তাহলে এখানে আসলে -2/15, জেটের মান যদি আমরা বসাই দিই জেটের মান হচ্ছে 4 - 3x কত 5/2 প্লাস c। এই হচ্ছে আমাদের আনসারটা। তাহলে সিম্পল একটা যুজ্য রাশি, ঠিক আছে। তাহলে এই অঙ্কগুলো আসলে বোর্ড কোয়েশনের যে কোয়েশনগুলো আছে সেগুলো একদম সিম্পল এবং একদম ইজি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা তো যোগাযোগকরণ দেখলে শরীরে জ্বর আসে, জ্বর উঠে যায়, সেইটা করা দরকার নেই আসলে। ভয় মানুষকে ভয়, এই তোমাদের যে ভয়টা পাও ভয়টার কারণেই আসলে অনেক কিছু পারা যায় না। কারণ আমাদের পূর্বে যদি কোনো কাজের পূর্বে যদি ভয় পাওয়া যায় তাহলে সে কিন্তু সেই কাজটাই এমনি ব্যর্থতা 50% ব্যর্থ হয়ে যায়। তাহলে আমরা প্রথম কথা হচ্ছে সাহস করতে হবে, তাহলেই হবে ইনশাল্লাহ। এরপর দেখো ক নম্বর কোয়েশনে কি বলা আছে। ক নম্বর কোয়েশনটাতে যেটা বলা আছে সেটা হচ্ছে যে আমাকে দেওয়া আছে f(x²), তার f(x) কত sin x। তাহলে আমাদের ক নম্বর কোয়েশন, তাহলে এখানে f(x) হচ্ছে হলো sin x, এই তত্ত্বটা আমাকে দেওয়া আছে। তাহলে আমাকে যুজ্য রাশি ক নম্বরে যেটা আসে সেটা হচ্ছে হলো যে 0 থেকে 5/2, ঠিক আছে। এরপরে আসে হচ্ছে হলো f(x) কত হোল স্কোয়ার, মানে এটার পুরোটার উপর হোল স্কোয়ার। এরপরে কত 3x dx। তাহলে এখান থেকে যদি আমরা সরাসরি মান বসাই 0 থেকে 5/2, তাহলে এখান থেকে আসে f(x) এর মান হচ্ছে হলো sin x, তার মানে কত sin স্কোয়ার x, আর f(3x) এর মান হচ্ছে হলো sin কত 3x। কি যে একটা ঝামেলা করলো দেখো তো, যে এখানে যে যুজ্য রাশিটা দিচ্ছে দুইটা রাশি গুণাকারে আছে, হ্যাঁ, গুণাকারে থাকলে দুইটাই ত্রিকোণমিতিক ফাংশন, কিন্তু এখানে ঝামেলা হচ্ছে একটা হচ্ছে বর্গ আর একটা হচ্ছে হলো আমাদের যে কোনটা হচ্ছে 3-এর গুণিতক। তাহলে এখানে চিরন্তন সত্য কথা যেটা যোগাযোগকরণের ক্ষেত্রে বা অন্তরীকরণের ক্ষেত্রে যেটাই হোক, আমাদের যে কাজটা করতে হয় যে পাওয়ার সম্মিলিত পদটাকে আমাকে কি করতে হবে, পাওয়ার বিহীন করতে হবে। তাহলে পাওয়ার বিহীন করার জন্য আমি যদি এই পাওয়ারযুক্ত পদটাকে পাওয়ার বিহীন করতে চাই তাহলে এখানে আমাদের sin স্কোয়ার x এর ত্রিকোণমিতিক সূত্র আছে, সেই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। কি সূত্রটা? সেটা হচ্ছে 2 × sin স্কোয়ার x হচ্ছিল 1 - cos কত 2x, ঠিক আছে। এরকম একটা সূত্র মনে হয় আছে, তাই না? হ্যাঁ আছে। আর আরেকটা আছে হচ্ছে 2 cos স্কোয়ার x হচ্ছে 1 + cos 2x, এরকম একটা সূত্র মনে হয় আছে। তাহলে আমাদের cos স্কোয়ারটা দরকার নেই, আমাদের sin স্কোয়ারটা, কিন্তু এখানে তো 2 নাই। তাহলে আমরা সমস্যা কি, এখানে একটা 2 দিব, ঠিক আছে, আর একটা হাফ গুণ দিব।
তাহলে হয়ে গেল। তাহলে এখন আমরা সমান সমান যে কাজটা করব, যে 0 থেকে 5/2 তো হবেই, এরপরে হাফটা আমরা সামনে নিয়ে এসে পড়তে পারি যেহেতু সে কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আসে 2 sin স্কোয়ার x সমান কত লিখবো আমরা, 1 মাইনাস কস কত 2x, ঠিক আছে। আর এখানে যেটা আছে sin 3x সেটা গুণাকার আপাতত থাকুক, ঠিক আছে। আমাদের প্রথম কাজটা হচ্ছে পাওয়ারটাকে মুক্ত করা। এখন আমরা পাওয়ার মুক্ত করছি, এখন আমরা বাকি অংশটুকু কাজ করি। তাহলে সমান সমান হচ্ছে হাফ ইন্টু আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে এখানে হচ্ছে 0 5/2, এটাতে গুণ করো, তাহলে আসে হচ্ছে হলো sin 3x, আর মাইনাস আসে হলো sin 3x ইন্টু 3x sin 3x ইন্টু হচ্ছে হলো cos 2x। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের টোটাল এখন যোজ্য রাশিটা dx। তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই অংশটুকুকে আমরা কি করতে পারবো, ইন্টিগ্রেশন করতে পারবো, ঠিক আছে। তাহলে হাফ সামনে থাকলো, এখানে লিমিট 0 থেকে π/2 এটাও থাকলো। তাহলে এই অংশটুকু যেটা আছে sin 3x এটা আমরা থাকলো, এটা নিয়ে আর কিছু করার দরকার নেই, এটাকে আমরা যোগাযোগকরণ করতে পারি না। তাহলে এটাকে এই পদ্ধতিটা হচ্ছে আমাদের প্রথম অনুশীলনী বলছে। তাহলে sin a cos b সূত্র ইউজ করার জন্য কি লাগবে, একটা 2 লাগবে। তাহলে এখনো একটা 2 দাও, 2 দিয়ে দিলাম, আর একটা হাফ কি দিয়ে দিলাম, গুণ আকারে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে তো আমাদের সমস্যা নেই। তাহলে আমাদের হাফটা থাকলো 1/2, এরপরে 2 sin a cos b সূত্রটা হচ্ছিল কত, 2 sin a cos b, ঠিক আছে, cos b ইকুয়াল টু যেটা লেখা যায় যে কত cos sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, এটা আমরা লিখতে পারি 2 sin a cos b sin a প্লাস b প্লাস হচ্ছে sin a মাইনাস b, ঠিক আছে। তাহলে আমরা 2 sin a cos b ইউজ করি যে a মাইনাস b, তাহলে আমরা এখানে সমান সমান লিখবো হচ্ছিল ইন্টু যেটা আসবে sin, ঠিক আছে। হাফ তো থাকবেই, এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিই তাহলে বেটার হবে। তাহলে sin কত a প্লাস b, এটা b এটা, তার মানে কত 6x 5x বাই, এরপরে হচ্ছে প্লাস কত আসবে হচ্ছে হলো a মাইনাস b, তাহলে আর একটা b এটা, ঠিক আছে। তার মানে sin a মাইনাস b মানে হচ্ছে কত x, এই হচ্ছে আমাদের অংশটুকু, ঠিক আছে। এখানে এটাকে হয়েছিল dx। ক্লিয়ার? এখন যদি আমরা এটাকে সরল সোজাভাবে একটু সাজাই তাহলে আমাদের যেটা আসে এখানে তো 0, তার মানে আসে হচ্ছিল হাফ দিয়ে আমরা গুণ করে দিই ডাইরেক্ট, ঠিক আছে। তাহলে এখানে তাকে হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 থেকে কত 5/2, এরপরে আসলো sin 3x বাই কত 2, এরপরে যেটা আসে সেটা হচ্ছে মাইনাস হাফ দিয়ে গুণ করলে 1/4 আসে, 1/4 দিয়ে এটাকে গুণ করা হবে, তাহলে যেটা আসে সেটা হচ্ছে sin 5x বাই কত 4, এরপর হচ্ছে প্লাস sin কত x/4, তাহলে এই হচ্ছে dx। এখন কিন্তু দেখো আমরা sin 3x কেও যোগজীকরণ করতে পারি, sin 5x কেও যোগজীকরণ করতে পারি, sin x কেও যোগজীকরণ করতে পারি। তাহলে এখন যদি আমরা যোগজীকরণটা করি তাহলে আমাদের কি আসে, তাহলে দেখো sin হাফ তো থাকবে গুণাকারে, হাফ আমাদের থাকলো, sin 5x কে অন্তরিক যোগজীকরণ করলে যেটা আসে সেটা হচ্ছে হলো sin কে যোগজীকরণ করলে আসে হচ্ছে হলো মাইনাস cos x। তাহলে sin x এর যোগজীকরণ হচ্ছে আমরা যদি লিখি যে sin x ddx ইকুয়াল টু যেটা আসে সেটা হচ্ছে মাইনাস cos x প্লাস c। তাহলে নির্দিষ্ট যোগতে তার কনস্ট্যান্ট লিখতে হবে না, তার মানে মাইনাস cos x আসে। তাহলে আমরা যদি এখন মাইনাস cos x টা ইউজ করি তাহলে আমরা যেটা পাবো যে sin x এর যোগজীকরণ, তাহলে হাফ তো থাকবেই, এখানে আসবে যেটা হচ্ছে হলো সেটা হচ্ছে মাইনাস cos কত 3x, ঠিক আছে। এরপরে 3x কে আবার যোগজীকরণ করে ভাগ করতে হবে, তাহলে অন্তরীকরণ করে ভাগ করতে হবে, তাহলে 3x কে অন্তরীকরণ করলে আসে হচ্ছিল 3, তাহলে ভাগ করলে এখানে 3টা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের এই অংশটুকু আসে। ক্লিয়ার? তাহলে মাইনাসটা আমরা একদম প্রথমে দিয়ে দিলাম, ঠিক আছে, এই হচ্ছে মাইনাসটা। ঠিক এর ফলে যেটা আসবে সেটা হচ্ছে প্লাস, সেম প্রসেসে 1/4 4 × 5 আসবে, এরপরে আসবে হচ্ছে হলো কত cos 5x, আর এটাকে যোগজীকরণ করলে যেটা আসবে সেটা হচ্ছে 1/4 ইন্টু হচ্ছে হলো ইন্টু আর কিছু নাই, আসবে হচ্ছে হলো কত cos x, ঠিক আছে। এই হচ্ছে আমাদের যুগজটা। তাহলে এখানে হচ্ছে হলো আমাদের 0 আর এখানে হচ্ছে π/2, ঠিক আছে। এখন যদি আমরা লিমিটটা বসাই তাহলে আমরা যেটা পাবো
যে দেখো আমরা লিখতে পারি সমান সমান যে এই প্লাসটাকে আমরা প্রথমে নিয়ে আসলাম, যে মাইনাসটাকে পরে লিখলাম, প্লাসগুলো আগে লিখলাম। তাহলে আমরা 1/20, ঠিক আছে, মানে হচ্ছিল cos 5 ইন্টু, এখানে আপার লিমিট বসাচ্ছি π/2, ঠিক আছে, বাই হচ্ছে হলো 20। এরপরে আমরা প্লাস এটা লিখতেছি 1/4 প্লাস cos 5/2 বাই হচ্ছে কত 4। এরপরে মাইনাসটা লিখতেছি, মাইনাস কত 1/6, নিচে হবে 6, উপরে হবে হলো cos 3x, মানে হচ্ছে হলো 3π/2, cos 3π/2। এ হচ্ছে আমাদের আপার লিমিট বসানো হলো। এখন যদি আমরা লোয়ার লিমিট বসাই, তার মানে মাইনাস যেটা আসবে, যে এটাই কালি এক্সের জায়গায় 0 বসবে, তাহলে cos 5 ইন্টু 0 বাই হচ্ছে হলো 20 প্লাস cos 0 বাই হচ্ছে হলো 4, ঠিক আছে। এরপরে মাইনাস cos 3 ইন্টু 0 বাই হচ্ছে কত 6। এই হচ্ছে কাজটা, যেটা সম্পূর্ণটা সমাধান করলে তোমরা যেটা পাবা সেটা হচ্ছে 2/15। এই অংশটুকু সমাধান করার দায়িত্ব তোমাদের উপরে দেওয়া হলো। তাহলে এই হচ্ছে আমাদের আনসারটা, ঠিক আছে। তাহলে দেখো আমাদের যে পরবর্তী কোয়েশ্চেনটা সেটা হচ্ছে গ নম্বর কোয়েশ্চেন। গ নম্বর কোয়েশ্চেনে তোমাদেরকে যে গ নম্বর কোয়েশ্চেন দেখো, গ নম্বর কোয়েশ্চেনে বলা আছে যে g(x)=0 এবং h(x)= কত 0 এর দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল নির্ণয় করা। তাহলে আমাকে g(x)= আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে, g(x) এত, আর h(x)=0, h(x) আমাকে দেওয়া আছে হচ্ছে হলো যে কত x-3। তাহলে গ নম্বর কোয়েশ্চেন যে আমাকে f(x) আমি তো লিখি যে একটা সরলরেখা দেওয়া আছে, h(x) হচ্ছে হলো আমাদের কত, x-3 এরপর ইকুয়াল টু কত 0, এটা আমাকে দেওয়া আছে। আর g(x) দেওয়া আছে g(xy), এটা ইকুয়াল টু দেওয়া আছে তোমাকে যে 9x², এরপর হচ্ছে প্লাস 25y², এরপর হচ্ছে মাইনাস 225, এটা ইকুয়াল টু আছে হচ্ছিল 0। আমাকে এই দুইটা তথ্য দেওয়া আছে যে এই দুইটা মানে দ্বারা যে ক্ষেত্র আবদ্ধ ক্ষেত্র অংশটা তৈরি হবে, সেই আবদ্ধ ক্ষেত্রে যে ক্ষুদ্রতম অংশটা সেটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এই যে ইকুয়েশনটা g(x) যেটা দেওয়া আছে, এটা কিসের ইকুয়েশন আমরা একটু দেখি। তাহলে দেখো এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি যে, বা যদি আমরা এটা লিখি 9x² প্লাস হচ্ছিল 25y² ইকুয়াল টু হচ্ছিল 225। আমরা যদি উভয়কে 225 দ্বারা ভাগ করে দিই, তাহলে আসে হচ্ছিল 9x² বাই হচ্ছিল 225 প্লাস হচ্ছিল 25y² বাই হচ্ছে কত 225 ইকুয়াল টু কত 1। তাহলে আমরা যদি 9 দ্বারা 225কে ভাগ করি, তাহলে আমাদের যেটা আসবে উপরে তো x² হবে, নিচে আসবে হলো 225কে ভাগ করলে আসবে হচ্ছিল 25, ঠিক আছে। আর এখানে আমরা 25 দ্বারা যদি এটাকে ভাগ করি, তাহলে y² ইকুয়াল টু বাই আসবে হচ্ছে 9 ইকুয়াল টু হচ্ছে 1, যেটাকে আমরা 25কে আমরা 5² লিখতে পারি আর 9কে আমরা 3² লিখতে পারি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা যে ইকুয়েশনটা যেটা দাঁড়ালো। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো যে এটা কিসের ইকুয়েশন। অবশ্যই কমেন্ট সেকশনে বলবে যে এটা কিসের ইকুয়েশন, কারণ এখন আমরা কিছুদিন পরে এক্সাম দিব। তাহলে আশা করি বোঝার কথা ইকুয়েশনটা দেখে, যেটা আমাদের কি ইকুয়েশনের দ্বারা কি বোঝায়। এটা হচ্ছে আমাদের যে একটা উপবৃত্তের ইকুয়েশন। এই উপবৃত্তের ইকুয়েশনটার আবার দুইটা ইকুয়েশন থাকে। একটা হচ্ছে আমাদের যে বৃহৎ এবং ক্ষুদ্র অক্ষ, সেটা সিলেক্ট করার জন্য আমাকে দেখতে হবে এর মান হচ্ছে হলো 5, যার থেকে 3 এর থেকে বড়, মানে b এর থেকে বড়। তাহলে এর মান যদি b এর থেকে বড় হয়, তাহলে সেটা হয় হচ্ছে আমাদের বৃহৎ অক্ষটা যেটা থাকে সেটা থাকে হচ্ছে x অক্ষ বরাবর। আর যদি b এর মান এর থেকে বড় হয়, তাহলে বৃহৎ অক্ষটা y অক্ষ বরাবর থাকে। তাহলে এখন যদি এটা আমরা গ্রাফটা আঁকি, তাহলে গ্রাফটা দেখো যে এ হচ্ছে আমাদের অটা, এখানে এটা হচ্ছে আমাদের x, আর এটা হচ্ছে আমাদের x প্রাইম, আর এটা হচ্ছে আমাদের y প্রাইম, আর এটা হচ্ছে আমাদের y অক্ষ। তাহলে বৃহৎ অক্ষটা যেহেতু আমাদের x অক্ষ বরাবর থাকবে, তাহলে এই হলো আমাদের পরাবৃত্তটা, মনে করো এই হচ্ছে আমাদের পরাবৃত্তটা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে পরাবৃত্তের সমীকরণটা। তাহলে পরাবৃত্তের সমীকরণে
এখানে যেটা থাকে যার উপরে স্কোয়ার থাকে তা দ্বারা বোঝাই হচ্ছিল এক্স অক্ষকে সে এত দিকে খণ্ডিত করছে, মানে এখানে যার উপরে স্কোয়ার থাকবে সে এক্স অক্ষকে পজিটিভ দিকে মূল বিন্দু থেকে এত দূরে খণ্ডিত করছে, তার মানে মূল বিন্দু আমাদের এটা, তাহলে এটা হচ্ছে আমাদের পজিটিভ দিকে, সে হচ্ছিল 5 আর 0 এটার স্থানাঙ্ক আমরা লিখতে পারি। আর এখানে এদের এই বিন্দু স্থানাঙ্ক হবে হচ্ছে আমাদের -5 0, ঠিক আছে। আর ওয়াইয়ের নিচে যেটা থাকবে সেটা হচ্ছে বি এর মান, সেটা হচ্ছে আমাদের ওয়াইয়ের খণ্ডিতাংশের পরিমাণ দেওয়া থাকে, সেখানে আমরা এটাকে লিখতে পারি 0 3 আর এটাকে লিখতে পারি হচ্ছিল 0 -3 অক্ষ। তাহলে এই হচ্ছে বিন্দুটা। এখন আর আরেকটা ইকুয়েশন আমাকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা, যে এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের একটা সরল রেখার ইকুয়েশন। এই সরল রেখাটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা যেটা পাবো x = কত 3, তাহলে x = 3 ইকুয়েশনটা দ্বারা কি বোঝায় সেটা হচ্ছে আমাদের অয়ক্ষের সমান্তরাল। তাহলে আমরা ধরে নিচ্ছি যে আনুমানিক এখান থেকে যেহেতু এই পর্যন্ত 5, তার আনুমানিক এই পর্যন্ত আমরা 3 ধরে নিচ্ছি। তাহলে এই হচ্ছে আমাদের যে এই ইকুয়েশনটা যেটা সমান হচ্ছিল x = কত 3 ইকুয়েশনটা। তাহলে আমাদের যেটা এই দুইটা রেখা দ্বারা যে অংশটা আবদ্ধ হচ্ছে সেই অংশটা হচ্ছে আমাদের এই অংশটুকু, আবদ্ধ অংশটুকু আসছে, ঠিক আছে না, যে আবদ্ধ ক্ষুদ্রতম অংশটা আছে। এই অংশের ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে বলছে প্রশ্নে। এখন আমরা যখন এই অনুশীলনীতে যখন কোনো ক্ষুদ্র অংশের আমরা যখন এই অনুশীলনীতে একটা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি, সেই আবদ্ধ ক্ষেত্রের এক্স এর প্রথম বিন্দু যেটা, এক্স এর প্রথম বিন্দুটা আমার প্রয়োজন পড়ে, এরপরে এক্স এর দ্বিতীয় বিন্দুটা আমার প্রয়োজন পড়ে, কারণ এখানে আমরা যেটা নির্ণয় করবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের মাধ্যমে। আর ইন্টিগ্রেশন এটা আমাদের একটা নির্দিষ্ট ক্ষেত্রফল, আর নির্দিষ্ট ইন্টিগ্রেশনের মাধ্যমে কাজটা করা হবে। আর নির্দিষ্ট ইন্টিগ্রেশনে আমাদের লোয়ার লিমিট এবং আপার লিমিট প্রয়োজন পড়ে। তাহলে আপার লোয়ার লিমিটটা হয় আমাদের এক্স এর এখানে মূল বিন্দু থেকে এক্স এর প্রথম যে বিন্দুটা হবে এটা হচ্ছে আমার লোয়ার লিমিট, আর মূল বিন্দু থেকে দূরের যে বিন্দুটা হচ্ছে এক্স এর উপর, এক্স অক্ষের উপরে, সেটা হচ্ছে আমাদের আপার লিমিট। তাহলে এখান থেকে আমাদের এক্স এর মূল বিন্দুর কাছে যেটা বিন্দুটা, সেটা যেহেতু আমরা এটা x = 3 পর্যন্ত আমরা 3 নিছি, তাহলে এখান থেকে এই পয়েন্টটা কত 3, x = 3 আমাদের এই পয়েন্টটা, আর এটা তো x = 5। তার মানে আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিট দুইটাই পাইছি। ওকে, এখন আমরা অন্য ফাংশনগুলোতে যেভাবে কাজটা করি, যেরকম যদি আমাদের ফাংশনটা এরকম থাকতো যে ধরো এই পরাবৃত্তটাই আমাকে দেওয়া আছে, যে এই পরাবৃত্তটাই আমাকে দেওয়া আছে, যদি ফাংশনটা আমাকে এভাবে থাকতো, মানে রেখাটা যদি আমাকে এরকম থাকতো একসাথে সমান্তরাল না হয়ে, তখন কিন্তু আমাকে বিন্দু প্রয়োজন পড়তো এটা, আর বিন্দু প্রয়োজন পড়তো এটা। তাহলে এখান থেকে এক্স এর বিন্দু, এই বিন্দুটা আমার প্রয়োজন পড়তো, এখান থেকে এক্স এর এই বিন্দুটা আমাকে প্রয়োজন পড়তো, ঠিক আছে না। তাহলে এই অংশের ক্ষেত্রফলটা আমাকে নির্ণয় করতে হতো। এটা হচ্ছে আমাদের একটু জটিল টাইপের ক্ষেত্রফল। আর একটু যদি সহজ টাইপের ক্ষেত্রফল আমরা দেখি, মনে করো পরাবৃত্তটা আমাদের এটা ছিল, এই হচ্ছে আমাদের পরাবৃত্তটা, আমাকে যদি এই অংশের ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলতো, যে এই ক্ষুদ্রতম অংশ যে ক্ষেত্রটা আছে সেই ক্ষেত্রটা, তখন আমাকে এই বিন্দুটা প্রয়োজন পড়তো, এই বিন্দুটা অ্যাকসেপ্ট করে এই বিন্দুটা প্রয়োজন পড়তো। তখন আমরা যেভাবে সমাধানটা করতাম, এই বিন্দুটাও আমাদের পরাবৃত্তের উপরে, এই বিন্দুটাও আমাদের পরাবৃত্তের উপরে, তখন আমরা এই ইকুয়েশন আর পরাবৃত্তের ইকুয়েশন এটাও আমাদের কি উপবৃত্তের উপরে, আর এই বিন্দুটা উপবৃত্তের উপরে, এই বিন্দুটা উপবৃত্তের উপরে, তখন আমরা এই দুইটা বিন্দু স্থানাঙ্ক বের করতাম। সেই স্থানাঙ্ক বের করার জন্য উপবৃত্তের ইকুয়েশন আর হচ্ছে আমাদের যে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা, এটা আমরা কি করতাম, সমাধান করতাম। সমাধান করার পরে যেটা আসতো এক্স এর মানটা আমরা বুস্টার নিয়ে কাজ করতাম। কিন্তু এখানে আমাদের সমাধান করার প্রয়োজন নাই, কারণ আমরা সমাধান করলে যেটা আসবে, যদি আমরা ওয়াই এর মানটা এই ইকুয়েশনে বসাই তাহলে এক্স এর দুইটা মান পাবো, একটা ওয়াই এর দুইটা মান পাবো, ওয়াই ইকুয়াল টু আমরা প্লাস মাইনাস একটা মান পাবো, সামথিং কিছু পাবো। তাহলে সামথিং পাওয়া মানে কি, এই বিন্দু স্থানাঙ্ক পাবো আর এই বিন্দু স্থানাঙ্ক পাবো। তাহলে আমার তো এটা দরকার নেই, কারণ এই দুই বিন্দুর কি বুস্টটাই আমার প্রয়োজন ছিল, ঠিক আছে। তাহলে এই কোটিটাই হবে এক্স এর মান 3, মানে এখানে বুস্টটাই হবে 3, আর এখানে তো 5 আসছে পরাবৃত্ত থেকে, তাহলে এটা আমাদের সমাধান করার কি নাই, প্রয়োজন নাই। তাহলে এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, যদি আমি তোমাকে এক কথাই বলি, যখন দেখবা মানে এক্স অক্ষের সমান্তরাল অথবা অয়ক্ষের সমান্তরাল কোনো রেখা দ্বারা আমার বৃত্ত অথবা উপবৃত্ত যেটারই হোক, যে এই দুইটা বৃত্ত আর উপবৃত্ত এই দুইটা অংশের যাই হোক, আমরা যদি এই দুইটা আবদ্ধ ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে কিন্তু আমাদের আর প্রয়োজন নেই। যদি আমাদের এই কাজটা হইতো, এরকম থাকতো বিষয়টা, যে মনে করো এটা হচ্ছে আমাদের উপবৃত্তটা, আমাকে রেখাটা যদি অয়ক্ষের সমান্তরাল দেওয়া থাকতো, তাহলে আমাকে এই ক্ষুদ্রতম অংশটার ক্ষেত্রফল যদি নির্ণয় করতে বলতো, তখন আমাদের যে কাজটা করতে হইতো, এই বিন্দু স্থানাঙ্ক সমাধান করে নির্ণয় করতে হইতো, ঠিক আছে।
কারণ এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, যেটা আমাদের ওয়াই ইকুয়াল টু যেটা আসতো কি ওয়াই ইকুয়াল টু সামথিং ধরে নিচ্ছি আমরা 2। তাহলে ওয়াই এর মান যখন আমরা ইকুয়েশনে বসাইতাম এক্স এর দুইটা মান পাইতাম, তখন এক্স এর মান একটা পজিটিভ নেগেটিভ আসতো আর একটা পজিটিভ আসতো, এই দুইটা স্থানাঙ্ক হইতো। তখন কিন্তু আমাদের সমাধান করাটা জরুরি ছিল, ঠিক আছে। কিন্তু এই জায়গায় আমাদের যেহেতু রেখাটা মানে আমাকে স্ট্রেট লাইনটা আমার ওয়াই অক্ষের সমান্তরাল, এক্ষেত্রে আমাদের সমাধান করার প্রয়োজন নাই। আমরা পরাবৃত্তের শীর্ষ যে বুঝ হবে এটা হবে বুঝ এক্সের আপার লিমিট, আর আমাদের যে প্যারালাল যে আমাদের যে ওয়াই অক্ষের সমান্তরাল যে ইকুয়েশনটা দেওয়া থাকবে ওই ইকুয়েশনটা যে এক্স এর মান দেওয়া থাকবে এটা হচ্ছে আমাদের ল লিমিট, চোখ বন্ধ করে। তাহলে আসো আমরা এখন অঙ্কের সমাধানে যাই। অনেক পেশাল পারলাম কারণ এটা আমাদের বোঝার বিষয়, এটা আমাদের এই অংশটা আমাকে একটু ভালোভাবে বুঝতে হবে, কারণ এই জায়গাগুলোতে আমাদের মানে এখানে ম্যাক্সিমাম সহজ, এখানে আমাদের ইন্টিগ্রেশন করাটা কিন্তু জটিল না। আমাদের যে কাজটা ভালোভাবে করতে হয় সেটা হচ্ছে যে আমাকে এই আপার লিমিট ল লিমিটটা বের করাটাই হচ্ছে ঝামেলা। তাহলে এই বিষয়ে যদি তোমরা একটু সতর্ক থাকো তাহলে একদম ঝামেলাবিহীন আপার লিমিট আর ল লিমিট বের করতে গেলে। এখন আমাদের যেটা প্রয়োজন হচ্ছে তাহলে আমাদের আবদ্ধ অংশ ক্ষেত্র, এখানে আরেকটা কথা দেখেন যে আবদ্ধ অংশ ক্ষেত্রফল কিন্তু পুরাটা, কিন্তু আমরা পুরো অংশটা নির্ণয় করবো না। আমরা যদি একটু সমাধান করি যে আমাদের এই স্ট্রেট লাইনের সাথে এই অংশ, তাহলে এখান থেকে কাজ শুরু করতেছি। তাহলে আমাদের এখানে এই যে অংশটা যে বক্ররেখা যে অংশটা বক্ররেখার অংশটাকে ইন্টিগ্রেশন করলে কিন্তু হবে। মানে মূল কথা হচ্ছে আমরা যে এই যে বক্ররেখার অংশটা পাচ্ছি এই বক্ররেখার অংশটা ইন্টিগ্রেশন করলে কিন্তু হয়ে যাবে, কারণ এই রেখা তো সি এখান থেকে শুরুই হচ্ছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা যদি বক্ররেখাটা দেখি তাহলে আমরা বক্ররেখা ওয়াইকে ইন্টিগ্রেশন করব, এক নামকরণ করে ফেলাই তাহলে বেটার হবে আমাদের বুঝতে। তাহলে এই অংশটার নাম যদি আমরা এ দেই আর এই অংশটার নাম যদি বি দেই আর এই অংশটার নাম যদি সি দেই, আমরা এ বি সি অংশের ক্ষেত্রফল নির্ণয় করব, ঠিক আছে। তাহলে ওয়াই বি সি অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে এই বক্ররেখা দ্বারা আবদ্ধ হয়েছে, তাহলে ওয়াই এর মানটা এখান থেকে বের করতে হবে। তাহলে ওয়াই এর মানটা কোথায় আছে? ওয়াই এর মানটা আছে এই জায়গা থেকে বের করতে হবে, এটা এই বক্ররেখাটা থেকে। তাহলে আমাদের বক্ররেখাকে এখন আমরা একটু সমাধান করি যে 9x² প্লাস হচ্ছে 25y² মাইনাস হচ্ছে 225 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে বা আমরা যে কাজটা করবো ওয়াই এর মানটা তাহলে 25y² ইজ ইকুয়াল টু হচ্ছে হইলো যে মাইনাস -9x², এরপরে হলো আমাদের কি আসবে -9x², এরপরে হচ্ছে হলো প্লাস 225 আসবে, ঠিক আছে। এই অংশটুকু আসবে। তারপর আমরা কি লিখতে পারি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো যে সমান সমান হচ্ছে 225, ঠিক আছে, মাইনাস হচ্ছে 9x², এটা লিখতে পারি। তাহলে এখান থেকে যদি আমরা 9 কমন নিয়ে নিই তাহলে যেটা আসে সেটা হচ্ছে হলো 9 আমরা কমন নিয়ে নিচ্ছি, তাহলে আসে হলো 25 টাকা 9 কমন নিলে তাকে হলো 25, 225 টাকা, আর এখানে 9 কমন নিলে হলো x², ঠিক আছে। ওকে, এখন আমরা y ইকুয়াল টু যেটা লিখতে পারবো যে y² ইকুয়াল টু আসে হচ্ছে হলো যে 9/25, এরপরে ইন্টু কত 25 মাইনাস x² এই অংশটুকু আমাদের আসে। তাহলে উভয় পক্ষে আমরা একটা বর্গমূল করি, বর্গমূল করলে যেটা পাবো সেটা হচ্ছে y ইকুয়াল টু একটা প্লাস মাইনাস দিতে হবে, একটা রুট দিলাম, দেওয়ার পরে 9/25 ইন্টু কত 25 মাইনাস কত x², এটা লিখতে পারবো। এরপর এখান থেকে আমরা লিখতে পারবো যে 9/25কে বের করে নিয়ে আসি, তাহলে এটা রুটের বাইরে আনলে 3 হবে আর 5 হবে, তাহলে আমরা লিখতে পারি প্লাস মাইনাস 3/5, এরপরে তাকে হচ্ছে রুট ওভার যে 25 মাইনাস x², এই অংশটুকু আমরা y ইজ ইকুয়াল টু পাইলাম, কারণ আমরা ওয়াইকে কী করবো ইন্টিগ্রেশন করব। তাহলে ওয়াই এর মানে এটা আসলো। এখন দেখো যে এখানে যে আরেকটা কনফিউশনের সৃষ্টি হবে সেটা হচ্ছে এই জায়গাটা, যে এই প্লাস মাইনাসের জায়গাটা হচ্ছে একটা কনফিউশনের জায়গা। এখানে আমরা প্লাস নিয়ে কাজ করব না মাইনাস নিয়ে কাজ করব। আমি এটা প্রথমেই বলছি যে এখানে আমাকে দুইটা অংশ আসছে ওয়ের, একটা অংশ হচ্ছে আমাদের নেগেটিভ দিকে, দেখো এই অংশটা হচ্ছে আমাদের নেগেটিভ দিকের অংশ, ঠিক আছে। এই যে অংশটা এই অংশটা হচ্ছে আমাদের নেগেটিভ অংশ আর এই অংশটা হচ্ছে আমাদের পজিটিভ অংশ। তাহলে আমরা যদি, কারণ পরাবৃত্ত আর উপবৃত্ত দুইটা বৃত্তই দুইটা জিনিসই কি করে, একটা অক্ষ দুইটা সমান অংশে বিভক্ত করে। ওয়াই অক্ষ এই অংশ আর এই অংশ সমান অংশে বিভক্ত করবে, এক্স অক্ষ এই উপরের অংশ নিচের অংশকে কি করবে, দুইটা সমান অংশে বিভক্ত করবে। এক কথায় বলতে গেলে এক উপরের অংশ নিচের অংশের সাথে প্রতিসম আকারে থাকে, মানে এই অংশ আর এই অংশ কি হবে, সমান হবে। তাহলে আমরা যদি এই অংশটুকু নিয়ে কাজ করি, মানে এ বি সি অংশের ক্ষেত্রফল বের করি, এই ক্ষেত্রফলকে 2 দ্বারা যদি গুণ করে দেই তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ অংশের ক্ষেত্রফলটা আসবে। তাহলে আমরা এখানে কি নিয়ে কাজ করব, প্লাসটা নিয়ে কাজ করব। তাহলে এখন আসো আমাদের মূল অঙ্কে যাই, এই হচ্ছে আমাদের ডাটাগুলো সংগ্রহ করা হলো। তাহলে আমাদের মূল অঙ্কে যাই, তাহলে আমাদের যে কাজটা করব, তাহলে এখানে আমাদের কি আছে যে
এ বি সি অংশের ক্ষেত্রফল হইল y ইজ ইকুয়াল টু কত রুট 3/5 রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার বক্ররেখা এবং ঠিক আছে বক্ররেখা x ইকুয়াল টু কত 3 ঠিক আছে x ইকুয়াল টু 3 আর এখান থেকে এখান পর্যন্ত কত x ইকুয়াল টু 5 ও x ইকুয়াল টু কত 5 কুটিদ্বয় দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কুটিদ্বয় দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এই হচ্ছে আমাদের যে ক্ষেত্রফলটা এটা আমরা একটু ভাষাগতভাবে লিখে দিতে পারি তাহলে আমরা সুতরাং আমরা লিখব যে এ বি সি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কত হবে ইন্টিগ্রেশন লোয়ার লিমিট কত x ইকুয়াল টু 3 মানে হচ্ছে 3 y x ইকুয়াল টু 5 মানে হচ্ছে 5 কাকে করতে হবে y কে তাহলে y হচ্ছে মানটা হচ্ছিল এটা যেটা হচ্ছিল 3/5 রুট ওভার কত রুট ওভার 25 মাইনাস হচ্ছিল x স্কয়ার dx এটা হচ্ছে আমাদের মেইন মানে ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলটা নির্ণয় করার পরে আমরা এটার এখন ইন্টিগ্রেশন করব তাহলে আমরা যদি এটা ইন্টিগ্রেশন করি একদম ইজি একদম ইন্টিগ্রেশন যে এখান থেকে দেখো যে 3/5টা তোমাদের কনস্ট্যান্ট ঠিক আছে একবার ইন্টিগ্রেশন করে ফেলাই 3/5 আমাদের কনস্ট্যান্ট এটা সামনে চলে আসবে পরে আমরা এটার একটা সূত্র জানি এই 25 কে দেখো আমরা 5 স্কয়ার লিখতে পারি 25 কে লিখতে পারি 5 স্কয়ার তাহলে আমরা একটা সূত্র জানি সেই সূত্রটা হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন অফ রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার একটা সূত্র জানি dx যার সমান হচ্ছে x ইন্টু রুট ওভার a স্কয়ার মাইনাস হচ্ছে x স্কয়ার বাই হচ্ছে 2 এরপর হচ্ছে প্লাস a স্কয়ার বাই হচ্ছে 2 সাইন ইনভার্স কত x বাই a প্লাস c এই হচ্ছে আমাদের সূত্রটা এই সূত্রটা একটু মাথায় রাখবে তাহলে আমাদের ইন্টিগ্রেশন করতে সহজ হবে অবশ্যই এটা অন্য উপায়ে করা যায় আমরা যদি দৈর্ঘ্যে কাজটা করি তাহলে ওইভাবে করতে পারবো কিন্তু দৈর্ঘ্যে কাজটা করার থেকে আমাদের ওইভাবে একটু জটিল হবে এভাবে ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করে দিলে আমাদের কাজটা একদম ইজি হয়ে যায় তাহলে আমরা যদি একদম সূত্র ইউজ করি তাহলে এর জায়গায় কে আছে এর জায়গায় আছে 5 x এর জায়গায় x আছে কোনো প্রবলেম নাই তাহলে আমরা লিখব কি x ইনটু ঠিক আছে ইনটু রুট ওভার কত 5 স্কয়ার মাইনাস হচ্ছে x স্কয়ার বাই কত বাই হচ্ছে 2 এরপরে প্লাস a স্কয়ার মানে হচ্ছে 5 স্কয়ার বাই হচ্ছে 2 সাইন ইনভার্স কত x বাই a মানে হচ্ছে 5 ঠিক আছে এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনটা যেটা লোয়ার লিমিট কত 3 আপার লিমিট হচ্ছে 5 তাহলে আশা করি বুঝতে পারছো যে আমাদের কাজটা কি করা হয়েছে জাস্ট সূত্রটা বসানো দেওয়া হয়েছে এক লাইনে কাজ শেষ আমরা ওই সিস্টেমে করতে গেলে আমাদের অনেক ঝামেলা পোহাইতে হবে ওকে এখন আমরা কি করব এখন আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে যে আপার লিমিট লোয়ার লিমিট আমরা বসানোর পর আমরা দেখব কি আসে তাহলে বসাও তাহলে 3/5 তো এটা আমাদের কনস্ট্যান্ট এটা আমাদের থাকবে হ্যাঁ এটা আমাদের রইলো এরপরে এখন আমরা আপার লিমিট বসাই আপার লিমিট বসালে x এর জায়গায় শুধু 5 বসাবো তাহলে 5 ইনটু রুট ওভার 5 স্কয়ার মাইনাস 5 স্কয়ার বাই কত 2 এরপর হচ্ছে প্লাস 5 স্কয়ার বাই হচ্ছে 2 এরপরে সাইন ইনভার্স 5/5 এটা আমাদের আসলো ঠিক আছে এরপরে মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাইতে হবে তাহলে আমরা লোয়ার লিমিট বসাই x এর জায়গায় লোয়ার লিমিট কত 3 বসবে তাহলে 3 ইনটু রুট ওভার 5 স্কয়ার মাইনাস হচ্ছে 3 স্কয়ার বাই হচ্ছে কত 2 ঠিক আছে প্লাস হচ্ছে 5 স্কয়ার বাই হচ্ছে 2 সাইন ইনভার্স কত আসবে 3/5 আসবে ঠিক আছে এই হচ্ছে আমাদের লোয়ার লিমিটটা তাহলে এই হচ্ছে আমাদের কাজটা এখন একটু হিসাব করে দেখো যে কি আসে সামনে আমাদের 3/5 এটা থাকবে এরপরে আমরা যেটা লিখতে পারি যে এখান থেকে 5 স্কয়ার কাটাকাটি তার মানে তাকে 0 মানে রুট 0 রুটের ভিতরে 0 থাকা মানে সম্পূর্ণ অংশটা কি 0 আর 0 হলে এই পদটা সম্পূর্ণটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে ঠিক আছে এরপরে এখানে থাকে শুধু কত 5/25/2 তার মানে আসে হচ্ছে 25 বাই কত 2 আর সাইন এখানে 5 কাটাকাটি তাহলে থাকলো কত 1 সরি এখানে ইনভার্স হবে এই সাইন ইনভার্স 1 থাকলো তাহলে সাইন ইনভার্স 1 এর মান হচ্ছে 5/2 ঠিক আছে সাইন ইনভার্স 1 এর মান হচ্ছে 5/2 তার মানে আমরা এখানে লিখতে পারি কত 5/2 ঠিক আছে এরপর হচ্ছে মাইনাস তাহলে এই অংশটুকুতে কি থাকে এই অংশটুকুতে যেটা থাকে সেটা হচ্ছে 5 স্কয়ার মানে হলো 25 আর হচ্ছে 9 25 আর 9 হচ্ছে হলো কত 25 আর 9 তার মানে হচ্ছে হলো 34 ঠিক আছে এই অংশ থাকে 3 ইনটু রুট ওভার কত 34 হয় বাই হচ্ছে হলো 2 34 কে 16 দুগুণে 32 তার মানে
4√2 লেখা যায়, এটাকে লেখা যায় 3 ইন্টু 4, 3 ইন্টু কত 4√2 লেখা যায়, ঠিক আছে, বাই কত 2, তাহলে 2 তে যদি কাটি থাকে 2, তার মানে হচ্ছে কত সমান সমান 2 থাকে, তাহলে 6√2 হয়। তাহলে আমরা এই সম্পূর্ণ অংশটুকু সমান আমরা কতটুকু পাইলাম, সম্পূর্ণ অংশটুকু সমান আমরা পাইলাম হচ্ছিল 6√2। তাহলে এখানে লিখে দাও মাইনাস কত 6√2, ঠিক আছে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে যেটা এই অংশটুকু এখানে আছে 25 বাই কত মাইনাস হবে, মাইনাস দিয়ে গুণ করে মাইনাস হবে 25 বাই হচ্ছে কত 2, ঠিক আছে, 25/2 আসলো। আর এখানে যেটা আসে 5 থেকে 3, 5/3, তাহলে এখানে আমাদের যেটা লিখতে হবে সাইন ইনভার্স, এটাকে আর কিছু করা যায় না, যে সাইন ইনভার্স 3/5, এই হচ্ছে আমাদের অংশটুকু হলো। তাহলে ইচ্ছা করলে তোমরা এইটাকে আনসার লিখতে পারো যে এটাই আমাদের আনসার। এখানে একটা বিষয় লক্ষ্য রাখবে যে এই অংশটাতে একটু লক্ষ্য রাখবে ভালোভাবে, যে এই অংশটুকু কিন্তু কি হইতে হবে, 1 থেকে ছোট হইতে হবে, -1 থেকে, মানে -1 থেকে কি হইতে হবে 1 এর ভিতরে হইতে হবে, মানে 1 থেকে ছোট -1 থেকে বড় এই অংশটুকু, ঠিক আছে, মাথায় যেন থাকে এই অংশটুকু সাইনে পড়ে, কারণ সাইনের রেঞ্জটা -1 থেকে কত -1 থেকে বড় এবং সমান, 1 থেকে ছোট এবং সমান, এই রেঞ্জের ভিতরে এই অংশটুকু হইতে হবে, না হলে কিন্তু এটা আমাদের অসংজ্ঞায়িত হয়ে যাবে। আর অসংজ্ঞায়িত টার্ম মানে হচ্ছে পুরাটা আমাদের অসংজ্ঞায়িত হয়ে যাবে, ঠিক আছে। তার মানে কি ক্ষেত্রফলের আনসার কি নির্ণয় করা যাবে না এমন কিছু? অবশ্যই না, অবশ্যই নির্ণয় করা যাবে। তাহলে এই হচ্ছে আমাদের ক্ষেত্রফলটা। তাহলে এটা হচ্ছে আমাদের কি 2ABC এর ক্ষেত্রফল। এখন যদি আমরা এর সাথে একটা 2 গুণ দিয়ে দেই, এখানে আমাদের একটু ভুল হয়েছে, দেখো যে এই অংশটুকুতে একটু ক্যালকুলেশন করি, যে এই অংশটুকুর একটু ক্যালকুলেশন করলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে 3 ইন্টু রুট ওভার কত 5 স্কোয়ার 25 মাইনাস হচ্ছে 9, তার মানে এখানে আমাদের হবে হলো 2, তার মানে -9 হলো 3 ইন্টু কত থাকে 16, রুট করলে হলো 4 বাই হচ্ছে 2, 2 দিয়ে কাটলে এটা 2, তাই হলো 6, তার মানে এখানে 6√2 না, এখানে শুধু 6 থাকে, ঠিক আছে, এখানে আমাদের কি থাকবে শুধু 6 থাকবে। ওকে, তার মানে এ হচ্ছে আমাদের আনসারটা। হ্যাঁ, এখন আমরা তো যে সম্পূর্ণ আমরা কতটুকু অংশের ক্ষেত্রফল নির্ণয় করছি, এই এখানে যে আনসারটা আসছে সেই আনসারটা হচ্ছে আমাদের শুধু এতটুকু অংশের ক্ষেত্রফল। এখন আমাদের সম্পূর্ণ অংশের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হলে এটাকে কি করতে হবে, একটা 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমাদের যেটা আসবে যে আমাদের সম্পূর্ণ অংশ ক্ষেত্রফল, যে এবিসি অংশের ক্ষেত্রফল এটু রেখা দ্বারা এত অংশের ক্ষেত্রফল। হ্যাঁ, তাহলে সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল বের করতে হলে এখানে একটা 2 দ্বারা গুণ দিয়ে দাও, যে 2 ইন্টু এই অংশের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে এই পাশে যদি একটা 2 দিয়ে গুণ দাও, তাহলে এখানে আমাদের কি করতে হবে, একটা 2 দিয়ে গুণ দিতে হবে। আর এখানে যদি একটা 2 দিয়ে গুণ দেই, তাহলে আমাদের এখানেও একটা 2 দিয়ে গুণ দিতে হবে। তাহলে এখানে যদি আমার একটা 2 গুণ থাকে, এই জায়গায় আমার একটা 2 গুণ আসবে, আর এই জায়গায় আমাদের কি আসবে, একটা 2 গুণ আকারে আসবে। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ অংশের ক্ষেত্রফলটা। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো, কারণ আমাদের এতটুকু অংশের ক্ষেত্রফল, তাহলে 2 দিয়ে গুণ করলে আমাদের পুরো অংশের ক্ষেত্রফলটুকু আসে পড়ে। তাহলে এই হচ্ছে আমাদের যে এই বক্ররেখা আর এই রেখা দ্বারা আবদ্ধ অংশের যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলের সূত্রটা। এই টাইপের অঙ্কগুলো অনেকবার আসে, অনেক বোর্ডে আসছে। আমরা ময়মনসিংহ বোর্ডও আসছে 2023 সালে যে ময়মনসিংহ বোর্ড কোয়েশনের লাস্টেও আমাদের এটা আসছে, যে ওইখানে জাস্ট খালি 225-এর জায়গায় এই সংখ্যাগুলো, ধ্রুব সংখ্যাগুলো একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে আর কি, আর কিছু না। তাহলে এই ছিল আমাদের দিনাজপুর বোর্ড 2023 সালের যে কোয়েশনটা, সেই কোয়েশনটার সম্পূর্ণ সমাধান। এই ধারাবাহিকতায় আমরা ইন্টিগ্রেশনের সকল বোর্ডের কোয়েশনগুলো ইনশাল্লাহ সমাধান দেখব। তাহলে আজকে এ পর্যন্তই। আমাদের আরেকটা কথা বলি, যে তোমরা অবশ্যই, যে তোমাদের যদি অবশ্যই মানে সলিউশনটা বা লেকচারগুলো বা আমাদের যে বোর্ড কোয়েশনগুলো সমাধান দিচ্ছি আমি, সেই সমাধানগুলো যদি তোমার কাছে ভালো লাগে বা তুমি যদি তোমার যদি উপকারে আসে, তাহলে অবশ্যই তুমি ভিডিওটা শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে। তাতে আমি অনেকটা ইন্সপায়ার হই, প্লাস একটা মেন্টাল এনার্জি, প্লাস আমাদের একটা মেন্টাল এনার্জি আমার আসে, যেটা আমার কাজ করার ক্ষেত্রে অনেকটাই সাহায্য করে। তাহলে তোমরা আশা করি এই মানে হেল্পটুকু আমাকে করবে, যে অবশ্যই তোমরা শেয়ার করবে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।